গোপালগঞ্জে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল স্কুলে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বললেন, আজকের শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর। নদ নদীর পানি বেড়ে উত্তরে তলিয়ে রাস্তাঘাট, ঘরবাড়ি, ব্যস্ত সড়কে চলছে নৌকা। কুড়িগ্রাম, জামালপুর সহ জেলায় জেলায় বন্ধ স্কুল কলেজ। সিলেটে পানির নিচে এইচএসসির কেন্দ্র। রাজনৈতিক টানাপোড়েন কাটিয়ে আলোর পথে তিস্তা প্রকল্প। চীন ভারতের সমন্বয় পরিষ্কার করার দাবি। দুদেশের টানাটানিতে থমকে মোংলা বন্দর সম্প্রসারণের কাজ। কেন আসছেন এখানে? কে আসছে? কেন বাচ্চাকে নিতে? সন্তানের স্কুল থেকে বাজার সদায়, সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে অবাধে ব্যবহার। প্রকল্প শেষ হলেও নিয়ম মেনে জমা হয় না পরিবহন পুলে। গাড়ির প্রকৃত সংখ্যাও জানে না অধিদপ্তর। এবং নতুন সিম কার্ড ইস্যুর 2 সপ্তাহের কাজ শেষ হয় না 2 মাসেও। বিটিআরসির ভূমিকায় নাখোশ মোবাইল অপারেটররা, রাজস্ব হারাচ্ছে সরকার। দ্রুত সমাধানের নির্দেশ প্রতিমন্ত্রীর। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনান। আজকের ছোট শিশুরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর। তাই সবাইকে এখন থেকেই সেভাবে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গোপালগঞ্জে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্নার ও এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করে এ কথা বলেন তিনি। এ সময় শিশুদের সঙ্গে নিয়ে এসো বঙ্গবন্ধুকে জানি অ্যালবামের মোড়ক উন্মোচন করেন সরকার প্রধান। ঘুরে দেখেন বঙ্গবন্ধু কর্নার, যেখানে তুলে ধরা হয়েছে বঙ্গবন্ধুর বেড়ে ওঠা থেকে শুরু করে তার সংগ্রাম মুখর জীবনের বিভিন্ন অংশ। ঠাঁই পেয়েছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসও। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ছোট শিশুদের সুন্দর জীবন পাওয়াই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য। তোমার লেখাপড়া শিখে বড় হও, কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট, যা দেশ চালাবে, তাই না? তোমাদের মাছ থেকে হয়ে আসবে। আমার তো প্রধানমন্ত্রী, মন্ত্রী বড় বড় জায়গা যাবে, গবেষণা করবে, বিজ্ঞানী হবে। আমরা একসময় চাঁদেও যাব, কোনো চিন্তা নাই। কাজে সবাইকে সেই এখন থেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে। তাই আমি সেটাই বলি, আমার দোয়া আশীর্বাদ থাকবে। টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সানবির রূপল। সরাসরি যাচ্ছি তার কাছে। রূপল, টুঙ্গিপাড়া মাল্টিপারপাস সুপার মার্কেটের পরিদর্শনের মধ্য দিয়ে 2 দিনের টুঙ্গিপাড়া সফর শেষ করলেন প্রধানমন্ত্রী। এবং প্রধানমন্ত্রী গতকালকে পদ্মা সেতুর সমাপনী বক্তব্য দেওয়ার পর সেখান থেকে টুঙ্গিপাড়াতে আসেন এবং টুঙ্গিপাড়ায় এসে তিনি প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন। এরপর পরিবারের সঙ্গে তিনি সময় কাটান এবং রাতে তিনি নিজ বাড়ি টুঙ্গিপাড়াতেই ছিলেন। সকালে উঠেই তিনি প্রথম কর্মসূচি যান হচ্ছে তিনি গিমাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন। পাশাপাশি তিনি একটি বঙ্গবন্ধুর অ্যালবাম এর মোড়ক উন্মোচন করেন এবং তারপরেই সেখান থেকে তিনি টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেটে আসেন। জরুরি কাজ থাকায় তিনি তার এখান থেকেই সরাসরি ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন কিছুক্ষণের মধ্যে। এবং বিকালে তার যে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করার কথা ছিল সেটি আপাতত তিনি করছেন না। তো গতকাল থেকে আজকে পর্যন্ত যে অনুষ্ঠানগুলো ছিল এখানে টুঙ্গিপাড়াতে, এবং সকালে তিনি কথা বলেছেন, সকালে তিনি শিশুদের উদ্দেশ্যে কথা বলেছেন এবং আগামী প্রজন্মের কে বাংলাদেশের হাল ধরার জন্য বলেছেন এবং তাদের শক্তি, সাহস এবং সামর্থ্যের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে সেরকম কিন্তু দিক নির্দেশনামূলক বক্তব্য তিনি দিয়েছেন। এবং এই কর্মসূচির মধ্য থেকেই তার 2 দিনের সফর শেষ হলো এবং এই যে স্কুলটি, সেই স্কুলটিতে তিনি সেখানে কোমলমতি শিশুরা যেমন অংশ নিয়েছিলেন এবং স্থানীয় নেতাকর্মী তারাও এখানে অংশ নিয়েছিলেন। তো এই ছিল এখন পর্যন্ত টুঙ্গিপাড়া থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম টুঙ্গিপাড়ায়। অন্য প্রসঙ্গ, বেড়েই চলেছে যমুনা ও ব্রহ্মপুত্রের পানি। এতে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নিম্নাঞ্চল ও চরাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পানি বেড়ে তলিয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট।
হাঁটু পানি মারিয়ে গন্তব্যে যেতে দুর্ভোগের শেষ নেই দুর্গতদের, তাই অনেকের কাছে নৌকায় এখন ভরসা। সিরাজগঞ্জের 5টি উপজেলার 25 ইউনিয়নের অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দী। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি সংকট। গাইবান্ধা কুড়িগ্রামেও একই চিত্র। অনেকে সহায় সম্বল নিয়ে বাধ্য হয়ে ছুটছেন আশ্রয় কেন্দ্রে। কেউ আবার উঁচু বাঁধে গবাদি পশু রেখে নিজেরা ঘরের ভেতর মাচা করে কষ্টে দিন যাপন করছেন। স্কুল কলেজে পানি ঢুকে পড়ায় সিরাজগঞ্জ, জামালপুর ও কুড়িগ্রামের কয়েকশো শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ রয়েছে পাঠদান কার্যক্রম। বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে এই মুহূর্তে সিরাজগঞ্জে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু এবং জামালপুরে আছেন জাহাঙ্গীর আলম। সরাসরি শুরুতেই যাচ্ছে রিঙ্কুর কাছে। রিঙ্কু, সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতি কিন্তু আসলে বেলা যত বাড়ছে আসলে ততই অবনতি হচ্ছে। আমরা দেখেছি যে বেলা বাড়ার সাথে সাথে পানির যে পরিমাণ সেটি কিন্তু আসলে বাড়ছে। এখন পর্যন্ত সর্বশেষ পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বিপদসীমার 58 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এতে কিন্তু জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অর্থাৎ জেলার 5টি উপজেলার যে নদী তীরবর্তী চরাঞ্চল এবং নিম্নাঞ্চল রয়েছে সে সকল অঞ্চলে কিন্তু আসলে বন্যা পরিস্থিতির সার্বিক অবনতি হয়েছে। এবং এখন আমরা যেখানে আছি সিরাজগঞ্জ সদর উপজেলার বাউইতার এলাকা, এখানে কিন্তু পুরো এলাকাটি পানিতে নিমজ্জিত। নদী তীরবর্তী হওয়ার কারণে এই এলাকার যে 1800 থেকে 2000 পরিবার রয়েছে তারা কিন্তু আসলে পুরো এলাকাটি আসলে পানিতে নিমজ্জিত। কিছু কিছু মানুষ এখনো বাড়িতেই আসলে কোনো অনেক কষ্টে আসলে তারা রয়েছে, কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু উঁচু স্থান বা আশ্রয় কেন্দ্রে তারা কিন্তু আশ্রয় নিয়েছে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত বন্যা কবলিত 5টি উপজেলায় 60 মেট্রিক টন আসলে জিআর চাল বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক। এছাড়া অন্যান্য যে বন্যা কবলিত আশ্রয় কেন্দ্রগুলো আছে সেগুলো আসলে তালিকা তৈরির কাজ চলছে। তো এক কথায় বলা যায় যে সিরাজগঞ্জের 5টি উপজেলার যে বন্যা কবলিত এলাকা রয়েছে সেই সকল মানুষের দুর্ভোগ কিন্তু আসলে চরমে পৌঁছাচ্ছে। সেই সাথে এইসব এলাকায় খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। সেই সাথে এইসব এলাকায় যারা গবাদি পশু যারা লালন পালন করে তাদের কিন্তু আসলে গবাদি পশুরও খাদ্য সংকট দেখা যায়। এছাড়া সিরাজগঞ্জের মোট 58টি প্রাথমিক বিদ্যালয় কিন্তু আসলে পানিতে নিমজ্জিত হওয়ার কারণে কিন্তু সেগুলো আসলে বন্ধ ঘোষণা করা হয়েছে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি জামালপুরের খবর জানতে। সেখানে রয়েছে আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম। আমি যদি জামালপুরের বন্যার কথা বলি, যে জামালপুর জেলার 3টি উপজেলায় কিন্তু বন্যা কবলিত হয়েছেন এবং আজকে সকাল পর্যন্ত জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি কিন্তু 93 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো আমি বলে রাখি, আমি এই মুহূর্তে আছি দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি ইউনিয়নে। আমি যে রাস্তায় দাঁড়িয়ে আছি এই রাস্তায় হাঁটু পানির উপরে। আপনি দেখতে পাচ্ছেন, আমি দর্শকদের যদি একটু দেখা যায়, এই রাস্তাটি বাহাদুরাবাদ ঘাট টার্মিনাল থেকে বগুড়া জেলায় যাওয়ার একটা সংযোগ রাস্তা। এই রাস্তাটি কিন্তু আজকে 4 দিন যাবৎ হাঁটু পানির নিচে তলিয়ে আছে এবং এর আশপাশে আমি যে এলাকায় আছি তার আশপাশে বাড়িঘর যদি আপনাকে দেখায়, যে প্রত্যেকটা বাড়িঘরে কিন্তু পানি ঢুকে গেছে এবং ঘরের ভিতরে হাঁটু পানি এবং কোমর পানিও দেখা যাচ্ছে। এখানে একটি কবরস্থান ডুবে আছে এবং জামালপুর জেলায় বন্যা পরিস্থিতি যেটা আপনাদের বলি সেটা হলো যে 42টি ইউনিয়ন কিন্তু বন্যা কবলিত হয়েছে এবং 3টি উপজেলা মাদারগঞ্জ, ইসলামপুর এবং দেওয়ানগঞ্জ উপজেলা, এখানে 115টি বিদ্যালয় কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, প্রাথমিক বিদ্যালয়, যে বিদ্যালয়গুলিতে পানি প্রবেশ করার কারণে। এবং এই এলাকার মানুষের সাথে কথা বলেছি, তারা খুব দুর্ভোগে আছেন। তারা পয় নিষ্কাশনের ব্যবস্থা তাদের একদম নেই, বিশুদ্ধ পানির সংকট রয়েছে। তারা বাড়িঘর ছেড়ে উঁচু রাস্তায় এবং বিভিন্ন স্কুলে আশ্রয় নিয়েছে। তাদের যে দাবি সেটা হলো যে আমরা নিজেরা না দুর্গত মানুষের মাঝে এই আসনের এমপি নূর মোহাম্মদ তিনি ত্রাণ বিতরণ করেছেন এবং এই এলাকার মানুষ যারা ত্রাণ পেয়েছেন তারা অনেকেই খুশি হয়েছেন এবং যারা পাননি তারা তাদের দাবি হচ্ছে যে খুব দ্রুত সময়ের মধ্যে যাতে তাদেরকে এই ত্রাণের আওতায় আনা হয়। এবং জামালপুরের জেলা প্রশাসনের সাথে আমার কথা হয়েছে, জেলা প্রশাসন যে খুব দ্রুত সময়ের মধ্যে যাতে তাদেরকে এই ত্রাণের আওতায় আনা হয়। এবং জামালপুরের জেলা প্রশাসনের সাথে আমার কথা হয়েছে, জেলা প্রশাসনের ত্রাণ কর্মকর্তা আলমগীর হোসেন, উনি জানিয়েছেন যে এ পর্যন্ত 300 মেট্রিক টন চাল এবং 3500 শুকনো প্যাকেট ইতিমধ্যেই বিতরণের জন্য বন্যা কবলিত এলাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে জামালপুর থেকে বন্যার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জ এবং জামালপুরে। ভূ রাজনৈতিক টানাপোড়েন কাটিয়ে আলোর পথে তিস্তা প্রকল্প।
মহাপরিকল্পনায় চীন ভারত কিভাবে সমন্বয় করবে দ্রুত তা পরিষ্কার করার দাবি নদী আন্দোলনকারীদের। একই সঙ্গে প্রধানমন্ত্রীর বেইজিং সফরের মধ্য দিয়ে দ্রুত এর বাস্তবায়ন চান তারা। তারিকুল ইসলামের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। ভারী বৃষ্টি কিংবা উজানের ঢল, তিস্তা ফুলে ফেপে ওঠা মানেই বসতভিটার ভাঙন আর একটু একটু করে নদী তীর থেকে জনবসতি সরে যাওয়া। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক গবেষণার তথ্য অনুযায়ী যথাযথ পদক্ষেপের অভাবে গত ৪০ বছরে মূল প্রবাহের ৩ থেকে ৪ কিলোমিটার দূরে সরে গেছে তিস্তা। ক্রমান্বয়ে বড় হয়েছে বন্যা, ভাঙনের ক্ষয়ক্ষতি আর ঘর হারানো মানুষের সংখ্যা। রান্নাবান্না এই মাছের উপরে করতেছি, আমরা কোনো রকম জীবনটা নিয়ে বাঁচি আছি। বিছনাত ঘুম পারবে পাই না, রাস্তা খালি কোনো রকম করে হাঁটাহাঁটি চলাফেরা হয়েছে, চোখে তো দেখিনি। আমরা কোনো তেরান কিছু চাই না, আমরা নদী শাসন চাই। প্রধানমন্ত্রীর ভারত সফরের পর আবারও আলোচনায় তিস্তা মহাপরিকল্পনা। ভূরাজনৈতিক নানা সমীকরণ ভেদ করে একই প্রকল্পে ভারতের সঙ্গে সমন্বয় করে কাজ করতে আগ্রহী হয়েছে চীনও। এই নদী গবেষকের মতে প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে ঝুলে থাকা প্রকল্পটির ইতি টানা জরুরি। চীন করুক, ভারত করুক কিংবা দুই দেশ একসাথে করুক, এই জুলাইয়ে এই মহাপরিকল্পনা বিষয়ক সমস্ত ধোঁয়াশা দূর হওয়াটা অত্যন্ত জরুরি। অধিকার কর্মীদের মতে চীন ভারত তিস্তা মহাপরিকল্পনায় কিভাবে সমন্বয় করবে সেটি দ্রুত পরিষ্কার করার সময় এসেছে। না হলে এই প্রকল্প ঘিরে যে আশার আলো দেখা যাচ্ছে সেটিতে আবারও ভাটা পড়বে। ভারত কোন পাঠে কাজ করবে এবং আর সমগ্র এই কাজটি কিভাবে হবে এটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার নয়। এটা পরিষ্কার হলেই এই উত্তর জনপদের মানুষ নতুন করে ভাবনা দেখবে এবং নতুন করে স্বপ্ন দেখবে। এদিকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ ৬ দফা দাবিতে তিস্তা সমাবেশের ডাক দিয়েছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। সন্তানের স্কুল থেকে বাজার সদাই, সরকারি গাড়ি অবাধে ব্যবহার হচ্ছে ব্যক্তিগত কাজে। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সরকারের কতগুলো গাড়ি আছে তার সঠিক সংখ্যাও জানে না অধিদপ্তর। পরিবহন পুল বলছে মোট সরকারি গাড়ির মাত্র 10 ভাগ সরবরাহ করে তারা, বাকি 90% বিভিন্ন উন্নয়ন প্রকল্পের। তবে উন্নয়ন প্রকল্প শেষ হলেও নিয়ম মেনে গাড়ি জমা হয় না পরিবহন পুলে। বাবুল হোসেনের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। বেইলি রোডে সিদ্ধেশ্বরী বালিকা বিদ্যালয় নো পার্কিং জোনে সকাল থেকে একটি সরকারি গাড়ি এসি চালিয়ে দাঁড়িয়ে আছে। সেটা কোন মন্ত্রণালয় গাড়ি? কৃষি। বাচ্চাকে স্কুলে নামিয়ে ঘন্টার পর ঘন্টা গাড়ির এসি চালু রেখে ড্রাইভারদের এই অপেক্ষা নিত্যদিনের। সেটা কোন মন্ত্রণালয় গাড়ি? কোন স্যারের গাড়ি এটা? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, শপিং মলের মতো একই চিত্র কারওয়ান বাজারেও। ৩ জুলাই বুধবার সকালের চিত্র এটি। যেসব সরকারি অফিস কারওয়ান বাজারে নয়, সেসব অফিসের সরকারি গাড়িও বাজার করতে হাজির হয়েছে এখানে। কেন আসছেন এখানে? বাজারে আসছে। স্যার নিজে আসছে নাকি মানে কর্মচারী গেছে? স্যার নিজে। এভাবেই সরকারি গাড়ি এবং জ্বালানি ব্যবহৃত হচ্ছে পারিবারিক কাজে। তবুও এর একটি ব্যাখ্যা দেওয়া যায় যে গাড়িটি বসে নেই, কিন্তু আমরা জানতে চাই বাংলাদেশ সরকারের কতটি গাড়ি রয়েছে এবং সেই গাড়িগুলোর কতটি অকেজ এবং কতগুলো সচল রয়েছে সেই সংখ্যা জানার জন্য আমরা এখন যাব সরকারি পরিবহন পুলে। সকল মন্ত্রণালয়, বিভাগ, দপ্তরও সারা দেশে সরকারি অফিসে যানবাহন সরবরাহের কাজটি করে সরকারি যানবাহন অধিদপ্তর। এই ভবনের 3 তলা পর্যন্ত পুরোটাই অচল গাড়ির আস্তানা। তথ্য অধিকার আইনে আবেদন না করলে তথ্য দেবে না এই অধিদপ্তর। আবেদনের পর জানা গেল এখান থেকে সারা দেশে সরবরাহ করা যানের সংখ্যা মাত্র 2500। এর মধ্যে অচল গাড়ির সংখ্যা 63, বাকিগুলো সচল। এখন প্রশ্ন হলো, সরকারি কর্মকর্তারা তবে এত গাড়ি পাচ্ছেন কোথায় যা দিয়ে ব্যক্তিগত কাজে পরিবারের চাহিদা মেটাচ্ছে? নথি বলছে বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও বিভাগ নিজেদের চাহিদা অনুযায়ী সরকারের টাকায় গাড়ি কিনে থাকে। আবার উন্নয়ন প্রকল্পের শুরুতেই কেনা হয় নতুন নতুন গাড়ি। নিয়ম হলো প্রকল্প শেষ হওয়ার পরই এসব গাড়ি জমা হবে পরিবহন পুলে, কিন্তু বাস্তবতা বলছে প্রকল্পের মেয়াদ শেষ হয় কিন্তু গাড়ি জমা হয় না। গত 5 বছরে পরিবহন পুলে উন্নয়ন প্রকল্পের গাড়ি জমা হয়েছে মাত্র 150টি। যদিও গত 5 বছরে শুধু উন্নয়ন প্রকল্পের জন্য 50টি মন্ত্রণালয়ে কত হাজার গাড়ি কেনা হয়েছে সেটি জানে না পরিবহন পুল। বর্তমান প্রেক্ষাপটে গাড়িগুলো যদি তারা জমা দেয় আমাদের কাছে, তাইলেই আমরা নিতে পারি। অন্য কোনো মেকানিজম আমাদের হাতে এই মুহূর্তে নাই। সাবেক আমলারা বলছেন অচল গাড়িগুলো নিলামে বিক্রি বা সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে দিয়ে দেওয়া উচিত। সস্তায় পরিবহন করতে পারে তাহলে তো মানুষের উপকার হয়। আমরা দেখি কক্সবাজার এলাকায় বা পার্বত্য চট্টগ্রাম এলাকায় চাঁদের গাড়ি বলে, তো এগুলো তো
যাদের গাড়ি তো আরো পুরনো ওইগুলো, তাহলে এগুলো কেন ব্যবহার হবে না? পাশাপাশি সকল মন্ত্রণালয়ের সব ধরনের গাড়ি হিসেবে দায়িত্ব পরিবহন পুলের উপর ন্যস্ত করা গেলে অচল হিসেবে দিনের পর দিন কোটি টাকার গাড়িগুলো নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পাবে। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টকে আরও প্রশিক্ষণের তাগিদ দিয়ে রাষ্ট্রপতি বলেছেন, অত্যাধুনিক অস্ত্র সরঞ্জাম সংযুক্তির ফলে দক্ষতা আরও বাড়বে। সকালে পিজিআর এর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এই কথা বলেন রাষ্ট্রপতি। বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষায়িত এই ইউনিট 1975 সালের জুলাইয়ে প্রতিষ্ঠা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রতিষ্ঠার 49 বছর পূর্তির বিশেষ দরবারে অংশ নেন রাষ্ট্রপতি। জাতীয় সঙ্গীত বাজিয়ে তাকে সালাম জানান উপস্থিত পিজিআর সদস্যরা। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের উদ্দেশ্যে পরে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি। তিনি এ সময় বলেন, অতীত ও ইতিহাসের শিক্ষা নিয়ে আগামী আলোকিত করতে পিজিআরকে কাজ করে যেতে হবে। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে রাজশাহী, নাটোর, ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে অবরোধ তুলে নিয়ে বিক্ষোভ করে ক্যাম্পাসে গিয়ে প্যারিস রোডে সিনেট ভবনের সামনে অবস্থান নেন তারা। একই দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এতে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের চলমান কোটা আন্দোলনে বিএনপির সম্পৃক্ততার কারণ নেই, তবে এতে সমর্থন আছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। ছাত্রদের কোটা আন্দোলন, এই আন্দোলন আস্তে আস্তে আপনার একটা বেগবান হচ্ছে এবং সম্পৃক্ততা বাড়ছে, এবং যে বিষয়টা নিয়ে তারা আন্দোলন করছে এই বিষয় নিয়ে তারা অতীতে আন্দোলন করেছিল, এবং সেই আন্দোলনে কিন্তু তখন সরকার তাদের সেই যেটা তারা করতে চাচ্ছিল সেটাকে তারা তখন করেনি। অর্থাৎ কোটা যে পদ্ধতি ছিল সেটাকে তারা অনেক কমিয়ে নিয়ে এসেছিল। এখানে সমস্যা যেটা হচ্ছে যে 56% যদি আপনার কোটাতেই চলে যায়, তাহলে কিন্তু আপনার যে মেধা, সেই মেধা যে বিকাশ, সেটা একেবারেই সম্ভব হবে না। 14 বিলিয়ন মার্কিন ডলার ভুয়া রফতানি আয় আওয়ামী লীগের আর্টিফিশিয়াল অর্থনীতির একটি চিত্রমাত্র। এ ধরনের শত শত অনিয়মের ঘটনা প্রকাশের অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় এ কথা বলেন তিনি। 14 বিলিয়ন ডলার কিভাবে হয়? একটি বস্তুতপক্ষে অব্যবস্থাপনা, দুর্নীতি এবং জনগণকে ধোঁকা দেওয়ার যে একটা প্রবৃত্তি হয়ে গেছে, তার প্রতিফলন ছাড়া তার কিছু নেই। এটা তো 14 বিলিয়ন দেখানো হয়েছে রপ্তানির ক্ষেত্রে। এখন অর্থনীতিবিদদের প্রশ্ন যে আপনার বিবিএসের যে রিপোর্টগুলো হয়, যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যে রিপোর্টগুলো দেওয়া হয়, যেটার ভিত্তিতে সরকারের উন্নয়নের চিত্র উঠে আসে, এগুলো নিয়েও তখন প্রশ্ন উঠে গেছে। অর্থাৎ এগুলোর সত্যতা সম্বন্ধে এখন কিন্তু প্রশ্ন উঠে গেছে। নতুন সিম কার্ড ইস্যু নিয়ে বিটিআরসির দীর্ঘ সূত্রিতায় অসন্তুষ্ট মোবাইল অপারেটররা। তাদের অভিযোগ, 2 সপ্তাহের কাজ শেষ হয় না 2 মাসেও। এ কারণে বাজারে ছাড়া যাচ্ছে না প্রয়োজনীয় সিম কার্ড। এতে তাদের ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি রাজস্ব হারাচ্ছে সরকারও। শুভ খানের রিপোর্ট। চলতি অর্থ বছরের বাজেটে প্রতিটি সিম কার্ড বা ই সিমের ভ্যাট 200 থেকে বাড়িয়ে 300 টাকা করেছে সরকার। সূত্র বলছে, বছরে 4 মোবাইল অপারেটর মিলে গড়ে 4.5 কোটি সিম কার্ড বাজারে ছাড়ে। এ খাত থেকে সরকারের আয় হয় প্রায় 1000 কোটি টাকা। নতুন করে ভ্যাট বাড়ানোয় এ খাতে যোগ হবে আরও অন্তত 450 কোটি টাকা। তবে অপারেটরদের অভিযোগ, সরকার রাজস্ব বাড়ানোর চেষ্টা করলেও উল্টো পথে হাঁটছে বিটিআরসি। নিয়ম অনুযায়ী নতুন সিমের জন্য নম্বর উল্লেখ করে তা অনুমোদনে বিটিআরসির কাছে আবেদন করতে হয় অপারেটরদের। এরপর নিয়ন্ত্রক সংস্থা যাচাই বাছাই করে অনুমতি দেয়। অপারেটরদের অভিযোগ, এই নতুন সিম ইস্যু করতে 2 থেকে 2.5 মাস সময় নেয় বিটিআরসি, যা সর্বোচ্চ 2 সপ্তাহের বেশি লাগার কথা নয়। এনবিআর চাচ্ছে একদিকে রেভিনিউ বাড়তে,
কিন্তু আমরা আরেকদিকে দেখছি যে নাম্বার অ্যালোকেশন না করার কারণে গত বছরের তুলনায় এই বছর আমাদের গ্রস অ্যাড 50% কমে গেছে। 2 সপ্তাহের মধ্যে যদি আমরা পেতে পারি তাহলে আমাদের প্ল্যানিং প্রসেসটাও তাহলে এরকম করে করা যায় আর কি। অপারেটররা বলছে সিমের প্লাস্টিক ও চিপ কেনা এবং কমিশন সহ বাজারে ছাড়তে প্রতিটি সিমে অন্তত 550 টাকা খরচ হয়। ভ্যাট বাড়ায় ভর্তুকি কমিয়েছে অপারেটররা। কাস্টমারের খোঁজে মাগনা সিম, আমাদের কাছে তো ফ্রি সিম নাই, এখন কিনা পড়ে 341 টাকা, প্রতিটা সিমে 100 টাকা করে বাড়াইছে। আমাদের মতো যারা মধ্য শ্রেণীর লোক আছে তারা তো এত দাম দিয়ে কিনতে পারতেছে না। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলছেন দ্রুত নতুন সিম ইস্যু করতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে। সিমের নতুন নাম্বারটা আমি এটা বলে দেবো যাতে দ্রুত করে। বর্তমানে 4 মোবাইল অপারেটর মিলে সিম কার্ডধারীর সংখ্যা 19 কোটি 50 লাখ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। জাতীয় ক্রীড়া পরিষদের পুরান ভবন এবং দাবা ফেডারেশনে সম্পন্ন হলো দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের নামাজে জানাজা। বেলা 11:30টায় এই জানাজায় অংশ নেন তার দীর্ঘদিনের সতীর্থ, ক্রীড়া সংশ্লিষ্ট এবং ভক্ত অনুরাগীরা। জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ চলাকালে গতকাল বিকেলে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন জিয়াউর রহমান। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। বাদ জোহর মোহাম্মদপুরের তাজমহল রোডের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গোপালগঞ্জে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল স্কুলে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বললেন, আজকের শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর। ইস্যু না পেয়ে কোটা ও শিক্ষকদের আন্দোলনে ভর করেছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। সম্পৃক্ততার কারণ নেই, তবে সমর্থন আছে, জবাব মির্জা ফখরুলের। এবং নদ নদীর পানি বেড়ে উত্তরে তলিয়ে রাস্তাঘাট ঘরবাড়ি, ব্যস্ত সড়কে চলছে নৌকা। কুড়িগ্রাম, জামালপুর সহ জেলায় জেলায় বন্ধ স্কুল কলেজ। সিলেটে পানির নিচে এইচএসসির কেন্দ্র। এই ছিল সময় সংবাদ। এরপর খেলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী সাব্বির মিথুন। ধন্যবাদ আপনাকে। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন সময়ের।